ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে যখনই আমরা আলোচনা করি তখন চোখের সামনে বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্য ভেসে ওঠে। মাস্টারদা সূর্য সেন, গণেশ ঘোষ আর সেই ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। একদম 1930 সালে সেই উত্তাল সময়টা ভাবলেই একটা আলাদা শিহরণ হয়। হ্যাঁ, একদল তরুণ তরুণী যাদের চোখে মুখে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার স্বপ্ন। তারা জানতেন যে আগামীকালের সূর্যোদয় হয়তো তারা দেখতেই পাবেন না। চরম অনিশ্চয়তা আর জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে তারা হাসি মুখে লড়াইয়ে নামছেন। ঠিক, আর এই জায়গাটাতেই একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। হ্যাঁ, আজকের এই জ্ঞান অন্বেষণের যাত্রার শুরুতে এমন একটা তথ্য আমরা সামনে আনতে চাই যা হয়তো অনেকেই গভীরভাবে ভেবে দেখেননি। যারা শুনছেন তাদের জন্য বলি, এই বিপ্লবীদের পকেটে বা ঝোলায় অস্ত্রের পাশাপাশি আরেকটা জিনিস থাকত, একটা ছোট্ট পুস্তিকা, আর দাম শুনবেন মাত্র 6 পয়সা। বইটির নাম কর্মের পথে। ইতিহাসের এই অধ্যায়টা সত্যি রোমাঞ্চকর আর একই সাথে দারুণ বিস্ময়কর। বিপ্লবীরা যে শুধু এই ছোট্ট পুস্তিকাটি নিজেদের কাছে রাখতেন বা পড়তেন তা নয়, এর পেছনে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ লুকিয়েছিল। বিশাল কর্মযজ্ঞ ঠিক কিরকম? ধরুন, তারা দিনের পর দিন প্রায় অনাহারে থেকে মাইলের পর মাইল খালি পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে ঘুরে এই বইটি বিক্রি করেছেন। আর সেই 6 পয়সা করে জমানো টাকা দিয়ে তারা এমন একটা জনসেবামূলক আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যা সম্পূর্ণ স্বাবলম্বনের উপর দাঁড়িয়েছিল। ও আচ্ছা, কারো কাছে হাত না পেতে? হ্যাঁ, একদম তাই। কারো কাছে হাত না পেতে নিজেদের ঘাম আর পরিশ্রমে তারা গড়ে তুলেছিলেন অযাচক আশ্রম। আর এই গোটা কর্মকাণ্ডের পেছনে যিনি ছিলেন তিনি হলেন শ্রী শ্রী বাবামণি। তিনি অনুধাবন করেছিলেন যে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা দিয়ে একটা দেশ দাঁড়াতে পারে না, যদি না সেই দেশের তরুণদের চরিত্র ইস্পাতের মতো শক্ত হয়, তাই তো? একদম ঠিক বলেছেন। চরিত্রের এই দৃঢ়তাটাই ছিল আসল ভিত্তি। ঠিক এই জায়গাটাতেই একটা দারুণ কৌতূহল তৈরি হয়। এমন কি লেখা ছিল ওই 6 পয়সার বইতে যা ওই মৃত্যু ভয় উপেক্ষা করা বিপ্লবীদের মানসিক খোরাক জোগাত? আজকের এই আলোচনার মূল মিশনটাই হলো সেই রহস্যের গভীরে প্রবেশ করা। আর এটা কিন্তু খুব প্রাসঙ্গিক একটা আলোচনা হতে চলেছে। হ্যাঁ, আর এটা আমাদের এই দীর্ঘ সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমরা বোঝার চেষ্টা করব যে কথাগুলো একসময় পরাধীন ভারতের তরুণদের বুকে আগুন জ্বালিয়েছিল তা বর্তমান যুগে আজকের এই আধুনিক ছাত্রছাত্রীদের চরিত্র গঠন এবং মানসিক উন্নতির জন্য কতটা কাজে লাগতে পারে। আজকের প্রেক্ষাপটে এই আলোচনাটা অত্যন্ত জরুরি, কারণ সময়ের সাথে সাথে হয়তো আমাদের লড়াইয়ের ধরন বদলেছে, প্রতিপক্ষের চেহারা বদলেছে, কিন্তু মানুষের ভেতরের লড়াইটা নিজের সাথে নিজের যে মানসিক লড়াইটা সেটা কিন্তু একই রয়ে গেছে। ঠিক। আমরা যদি শ্রী শ্রী বাবামণির আদর্শের দিকে তাকাই তাহলে দেখব চরিত্র গঠনের এমন কিছু মনস্তাত্ত্বিক দিকের কথা তিনি বলেছেন যা আজকের দিনে যে কোনো শিক্ষার্থীর জন্য একটা চমৎকার সার্ভাইভাল গাইড হতে পারে। তাহলে একদম গোড়ার কথা থেকেই শুরু করা যাক। বিপ্লবীদের সেই শক্তির উৎস খুঁজতে গিয়ে বইয়ের প্রথম যে বিষয়টা নজর কাড়ে তা হলো দেশ কি চায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রী শ্রী বাবামণি লিখেছেন যে দেশ এমন মানুষ চায় যাদের তেজস্বিতা কোনো বিভীষিকা দেখে ম্লান হয় না, যাদের আত্মশক্তি কখনো টলে যায় না। কিন্তু এই আত্মশক্তির সাথেই তিনি আরেকটা বিষয়ের ওপর প্রবল জোর দিয়েছেন, সেটা হলো নীরব কর্ম। নীরব কর্ম প্রচারের আলো থেকে দূরে থেকে নিভৃতে কাজ করে যাওয়া। হ্যাঁ, কিন্তু বাস্তবিকভাবে চিন্তা করলে আজকের যুগটা তো পুরোপুরি উল্টো। নীরব কর্মের কনসেপ্টটা এখনকার দিনে কতটা খাটে। কিভাবে উল্টো মনে হচ্ছে একটু যদি খুলে বলেন। ধরুন, এই যে আজকের সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো সবকিছু ভাইরাল করার একটা প্রবল প্রবণতা, তাই না? একটা সামান্য কাজ করলেও সেটা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে পোস্ট করে মানুষের লাইক বা হাততালির অপেক্ষা করা হয়। কাজের চেয়ে কাজের প্রচারটাই যেন অনেক ক্ষেত্রে বড় হয়ে দাঁড়াচ্ছে। পয়েন্টটা বুঝতে পেরেছি। তো এই যুগে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা এই নীরব কর্মের দর্শনকে নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করবে? একটা উপমা দিই,
নীরব কর্ম হলো একটি বিশাল মহিরুহের শিকড়ের মতো। শিকড় মাটির নিচে অন্ধকারে থাকে, কেউ তাকে দেখে হাততালি দেয় না, কিন্তু সেই শিকড়ই গোটা গাছটাকে বাঁচিয়ে রাখে। দারুণ একটা উপমা দিয়েছেন। আর এই প্রশ্নটা একদম সময় উপযোগী এবং বিজ্ঞানসম্মতভাবে এর উত্তর দেওয়া সম্ভব। আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স বলছে, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজের জন্য লাইক বা কমেন্ট পাই, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। হ্যাঁ, ওই ফিল গুড হরমোনটা। একদম। এটা হলো এক ধরনের এক্সট্রিনসিক মোটিভেশন বা বাইরের স্বীকৃতি থেকে পাওয়া সাময়িক আনন্দ। সমস্যা হলো, এই ডোপামিনের নেশা খুব দ্রুত কেটে যায় এবং আমরা আবার হাততালির কাঙাল হয়ে পড়ি। কিন্তু শ্রী শ্রী বাবামণি যে নীরব কর্মের কথা বলেছেন, তা আসলে আমাদের ইন্ট্রিনসিক মোটিভেশন বা ভেতরের গভীর তাগিদকে জাগিয়ে তোলে। অর্থাৎ কাজের আনন্দটা বাইরে থেকে নয়, কাজের ভেতর থেকেই আসবে। হ্যাঁ, ঠিক তাই। শ্রী শ্রী বাবামণি বোঝাতে চেয়েছেন, কাজের গভীরতা আর কাজের উদ্দেশ্য যদি সৎ হয়, তবে বাইরের কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না। একজন শিক্ষার্থী যখন নিজের ঘরে বসে রাতের পর রাত জেগে কোনো জটিল অঙ্ক কষছে বা কোনো নতুন স্কিল শিখছে, সেটা কিন্তু কেউ দেখছে না। সেই সময় তার কোনো ভার্চুয়াল হাততালিও জুটছে না। একদম না। কিন্তু এই নিভৃতি নিজেকে তৈরি করাই হলো তার নীরব কর্ম। এই কাজটা তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে এমনভাবে সুগঠিত করে, যা তাকে দীর্ঘমেয়াদী এবং টেকসই সাফল্যের দিকে নিয়ে যায়। সাময়িক হাততালি হয়তো ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু নীরব কর্ম মানুষের মনোযোগ বা ফোকাসকে খণ্ডিত হতে দেয় না। এটা একটা দারুণ দৃষ্টিভঙ্গি। মানে আমাদের এনার্জিটা বাইরে ছড়িয়ে না দিয়ে নিজের উন্নতির জন্য এক জায়গায় কেন্দ্রীভূত করা। কিন্তু দাঁড়ান, এখানে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। কিরকম দ্বন্দ্ব? ধরুন কেউ নীরবে কাজ করে যাচ্ছে এবং চারপাশের কেউ তার প্রশংসা করছে না। তখন তো তার মনে হতেই পারে যে সে হয়তো মূল্যহীন। এই যে নিজের আত্মমর্যাদা ধরে রাখা, সেটা সে কিভাবে করবে? ঠিক এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটার জন্যই শ্রী শ্রী বাবামণি অকপট হও এবং প্রভুত্ব দাসত্বের অসারতার কথা তুলে ধরেছেন। আত্মমর্যাদা কখনো অন্যের দেওয়া হাততালির উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে কিসের উপর নির্ভর করে? আত্মমর্যাদা আসে নিজের কথার এবং কাজের মধ্যে মিল রাখার মাধ্যমে। শ্রী শ্রী বাবামণি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, কথায় যদি অকপট হতে হয়, তবে কাজেও তা হতে হবে। বুকের কথা যদি প্রকাশ্যে বলতে না পারো, তবে নিস্তব্ধ থাকো। এটাই হলো অকপট হওয়া। মানে নিজের কাছে 100% সৎ থাকা। হ্যাঁ, যখন একজন মানুষ নিজের কাছে এতটা সৎ থাকে, তখন বাইরের কোনো প্রশংসার অভাব তাকে মূল্যহীন করতে পারে না। এই সততা থেকেই কি তবে সেই মানুষের গৌরবের বিষয়টা আসে? কারণ শ্রী শ্রী বাবামণি লিখেছেন, সমাজে কেউ কারো দাস নয়, আবার কেউ কারো প্রভুও নয়। একদম ঠিক ধরেছেন। আর এই ধারণার পেছনের প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। ব্রিটিশ উপনিবেশবাদ কিন্তু শুধু অস্ত্র দিয়ে শাসন করত না, তারা মনস্তাত্ত্বিকভাবে শাসন করত। ও, মানে ব্রেন ওয়াশ করার মতো। হ্যাঁ, তারা ভারতের তরুণ সমাজকে বোঝাতে চেয়েছিল যে তারা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল, তারা কেবল আজ্ঞাবহ দাস হওয়ার যোগ্য। এই তীব্র মনস্তাত্ত্বিক পরাধীনতার বিরুদ্ধে কর্মের পথে পুস্তিকাটি ছিল একটি মোক্ষম প্রতিষেধক। বাপরে, সত্যিই তো। শ্রী শ্রী বাবামণি বোঝালেন মানুষের গৌরবের কথা। মানুষের গৌরব হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মাথা কারো কাছে অকারণে নত হবে না, আর পরাজয়ের গ্লানি নিয়ে কাউকে ফিরে আসতে হবে না। এই কথাগুলো একজন সাধারণ তরুণকে শেখাতো যে জন্মগতভাবে বা কাঠামোগতভাবে কেউ তার প্রভু হতে পারে না। আচ্ছা, এখানে আমার একটা খটকা লাগছে, একটু পুশ ব্যাক করি। এই যে বলা হচ্ছে কারো কাছে মাথা নত না করতে, এতে কি আমাদের মধ্যে এক ধরনের অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। মানে চারপাশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা কি চলে আসতে পারে না? একটা সিংহের উপমা যদি দিই, সিংহ আত্মবিশ্বাসী, তার মানে এই নয় যে সে অকারণে অন্যকে বিরক্ত করে। তো আত্মমর্যাদা এবং অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী বাবামণির আদর্শে মানুষের গৌরব বা মাথা নত না করার অর্থ কোনো ঔদ্ধত্য বা অহংকার নয়। মনস্তত্ত্ব অনুযায়ী অহংকার আসে এক ধরনের ভেতরের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি থেকে। যে মানুষ ভেতর থেকে ফাঁকা, সেই বেশি আস্ফালন করে নিজের শক্তি জাহির করতে চায়। ঠিক বলেছেন। কিন্তু আসল আত্মমর্যাদা হলো সত্যের উপর
ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকার শান্ত সাহস। যখন কেউ জানে যে তার উদ্দেশ্য সৎ এবং তার প্রস্তুতি সম্পূর্ণ, তখন তাকে অকারণে গলা ফাটিয়ে নিজেকে প্রমাণ করতে হয় না। বিনয় থাকবে, কিন্তু সেই বিনয় যেন কোনো অবস্থাতেই দুর্বলতায় পরিণত না হয়। এটাই হলো শ্রী শ্রী বাবামণির মূল শিক্ষা। দারুণভাবে বোঝালেন, বুঝতে পারলাম। মানে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস রাখাই হলো আসল গৌরব, আর সেটা প্রমাণ করার জন্য কোনো চিৎকার করার দরকার নেই। একদম তাই। কিন্তু বাস্তব জীবনে যখন আমরা এই সত্যের পথে বা ন্যায়ের পথে হাঁটতে যাই, তখন তো চারপাশ থেকে প্রচুর চাপ আসে, অসংখ্য বাধা আসে। আর এখান থেকেই আমরা পরের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে প্রবেশ করতে পারি, বাধা বিঘ্নের আবশ্যকতা। হ্যাঁ, একদম ঠিক জায়গা ধরেছেন। যে কোনো মহৎ কাজে বাধা আসবে, আর শ্রী শ্রী বাবামণি এই বাধাগুলোকে কোনো অভিশাপ হিসাবে দেখেননি, তিনি এগুলোকে আশীর্বাদ হিসাবে দেখেছেন। আশীর্বাদ। কিন্তু একটা প্রশ্ন করি, একজন ছাত্র বা ছাত্রী যে হয়তো পড়াশোনার প্রচণ্ড চাপে আছে, অথবা কেরিয়ারের একদম শুরুর দিকে বারবার হোঁচট খাচ্ছে বা ইন্টারভিউতে রিজেক্টেড হচ্ছে, সে এই বাধাবিঘ্নের আবশ্যকতাকে কিভাবে একটা আশীর্বাদ হিসাবে দেখবে? তার কাছে তো এটা একটা চরম হতাশার জায়গা। এই হতাশা কাটানোর জন্যই আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন দরকার। বিষয়টাকে আমরা যদি শরীরচর্চার বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে খুব সহজে বোঝা যাবে। আচ্ছা, শরীর চর্চা মানে জিমের কথা বলছেন? হ্যাঁ, একজন মানুষ যখন জিমে গিয়ে ভারোত্তোলন করেন বা ওয়েট লিফটিং করেন, তখন আসলে কি ঘটে? সেই ভারী ওজনের চাপে তার পেশির তন্তুগুলো বা মাসল ফাইবারগুলো ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়াটাই হলো এক ধরনের বাধা বা আঘাত। হ্যাঁ, মাসেল টিয়ার হয়। ঠিক, কিন্তু শরীর যখন বিশ্রাম পায়, তখন সে ওই ছেঁড়া জায়গাগুলোকে আগের চেয়ে আরও মোটা এবং শক্তিশালী করে গড়ে তোলে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে মাসল হাইপারট্রফি। ওহ ওয়াও, অসাধারণ একটা উপমা। কয়লা থেকে হিরে হওয়ার মতো ব্যাপার। প্রচণ্ড চাপ সহ্য করেই কয়লা হিরেতে পরিণত হয়। একদম। শ্রী শ্রী বাবামণি ঠিক এই মেকানিজমটার কথাই মানসিক স্তরে বুঝিয়েছেন। তিনি লিখেছেন, কোমল জিনিসকে ঘাত সহ করতে হলে তাতে আঘাত দিতে হয়, আগুনে পুড়েই লোহা ইস্পাত হয়। মানে আমাদের জীবনের বাধাগুলো, সেই পরীক্ষার চাপ হোক বা কেরিয়ারের স্ট্রাগল, এগুলো আমাদের মানসিক পেশিকে ছিঁড়ে ফেলার জন্য আসে, যাতে আমরা আরও মজবুত হতে পারি। হ্যাঁ, কারণ যেখানে কোনো চাপ নেই, সেখানে মাটি শক্ত হবে কি করে? এই দর্শনটা যদি কোনো শিক্ষার্থীর মাথায় ঢুকে যায়, তাহলে সে আর হতাশার কাছে আত্মসমর্পণ করবে না। সে তার ভেতরের প্রকৃত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। মানে বাধাগুলো আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের ভেতরকার আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য একটা ট্রেনিং গ্রাউন্ড। কিন্তু এই প্রসঙ্গের পরেই বইটিতে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছে, কেমন দুঃখ চাই? সাধারণত মানুষ তো সারা জীবন দুঃখ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, সবাই তো সুখে থাকতে চায়। সাধারণ মানুষের প্রবৃত্তি তাই। আমরা সাধারণত যে দুঃখগুলো পাই, সেগুলো খুবই ব্যক্তিকেন্দ্রিক বা স্বার্থপর দুঃখ। যেমন, আমার কেন ওই জিনিসটা নেই, আমি কেন ওটা পেলাম না, এই ধরনের দুঃখ আমাদের শুধু মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। ঠিক। কিন্তু শ্রী শ্রী বাবামণি এখানে এমন দুঃখের কথা বলেছেন, যা মানব সভ্যতার বুকে নতুন পথের সৃষ্টি করবে। ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। একজন 18-19 বছরের শিক্ষার্থী তো নিজের ভালো রেজাল্ট বা একটা ভালো কেরিয়ার ছাড়া আর কিছু সাধারণত ভাবে না। সে কেন এই বৃহত্তর দুঃখ চাইতে যাবে? কারণ এই বৃহত্তর দুঃখবোধ বা সমানুভূতি হলো প্রকৃত নেতৃত্বের জন্মস্থান। আমরা অনেক সময় মনে করি লিডারশিপ মানে হলো একটা পদমর্যাদা বা অন্যকে আদেশ করার ক্ষমতা, কিন্তু শ্রী শ্রী বাবামণি নেতাকে এর একটা সম্পূর্ণ অন্য সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, কি সেই সংজ্ঞা? তিনি বলেছেন, নেতা হলেন তিনি যিনি সাধারণের মতো হয়ে আত্মোৎসর্গের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন, যিনি নিপীড়িত মানুষের কষ্টকে নিজের কষ্ট বলে মনে করেন, তিনি প্রকৃত নেতা। মানে নিজের স্বার্থর গণ্ডি থেকে বেরিয়ে অন্যের কথা ভাবা। একদম। একজন শিক্ষার্থী যখন শুধু নিজের জন্য নয়, তার চারপাশের মানুষের উন্নতির কথা ভাবতে শুরু করে, তখন তার পড়াশোনা শুধু একটা ডিগ্রির জন্য থাকে না, সেটা একটা বৃহত্তর উদ্দেশ্যে পরিণত হয়। আর এই বৃহত্তর উদ্দেশ্যটাই তাকে যে কোনো ছোটখাটো হতাশা থেকে দূরে রাখে, তাই তো? ঠিক তাই। আচ্ছা, এইবার আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে এই পুরো আলোচনাটা একটা চূড়ান্ত মাত্রায়
বা বলা যায় পিক পয়েন্টে পৌঁছায়। আমরা এতক্ষণ চরিত্র গঠন, মানসিক দৃঢ়তা এবং নেতৃত্ব নিয়ে কথা বললাম, কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই চরিত্র গঠনের সাথে আধ্যাত্মিকতার একটা খুব গভীর যোগসূত্র রয়েছে। হ্যাঁ, আমাদের সংস্কৃতির মূল ভিত্তিই তো ওটা। একদম। দেশের সেবা করতে গেলে তো শুধু বাইরের কাজ করলেই হয় না, ভেতর থেকেও তো একটা প্রচণ্ড তাগিদ লাগে। ভারতবর্ষে আধ্যাত্মিকতার গুরুত্বটা বর্তমান যুগেও কতটা প্রাসঙ্গিক? ভীষণ প্রাসঙ্গিক। কারণ ভারতবর্ষের মাটিতে আধ্যাত্মিকতা মানে কোনো গুহায় বসে চোখ বন্ধ করে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়। শ্রী শ্রী বাবা মনির আদর্শ অনুযায়ী আধ্যাত্মিকতা হলো এক প্রবল কর্মযোগ। তিনি বলেছেন, দেশের সেবা করতে হলে দেহ মন সব সঁপে দিতে হবে। কর্মের মাধ্যমেই সেবা। হ্যাঁ, আর এর জন্য প্রয়োজন একটা নিরেট আদর্শ, যে আদর্শ হবে উজ্জ্বল এবং নিষ্কলঙ্ক। চরম সত্যতা, লক্ষ্য স্থির রাখা এবং মানসিক দৃঢ়তাই হলো সেই আদর্শের মূল কথা। এই আদর্শের ব্যাপারটা আসলে কি, একটু যদি সহজ করে বলেন? আদর্শ হলো সেই মানসিক কম্পাস যা চরম বিপদের দিনেও মানুষকে পথ হারানো থেকে রক্ষা করে। যখন একজন তরুণ বা তরুণী তার ভেতরে একটা শুদ্ধ আদর্শকে লালন করে, তখন বাইরের কোনো প্রলোভন তাকে টলাতে পারে না। আধ্যাত্মিকতা হলো সেই ভেতরের ইঞ্জিন যা মানুষকে নিঃস্বার্থ কর্মের দিকে চালিত করে। আর এই আধ্যাত্মিকতার চর্চাই তো বোধহয় একজন মানুষকে যথার্থ আভিজাত্যের দিকে নিয়ে যায়, তাই না? এই যথার্থ আভিজাত্য বিষয়টা নিয়ে আমি সত্যি খুব রোমাঞ্চিত। এটা নিয়ে রোমাঞ্চিত হওয়ারই কথা। কারণ আমরা তো সাধারণত আভিজাত্য বলতে বুঝি বড় বংশে জন্ম নেওয়া, অনেক টাকা পয়সা বা বিশাল সম্পত্তির মালিক হওয়া, কিন্তু শ্রী শ্রী বাবামণি এর যে সংজ্ঞা দিয়েছেন সেটা পুরো ধারণাটাই পাল্টে দেয়। একেবারে পাল্টে দেয়। তিনি অত্যন্ত কঠোর ভাষায় লিখেছেন, অতীত বংশ মর্যাদা কাউকে আভিজাত্য দেয় না। আসল আভিজাত্য আসে মানুষের ভেতর থেকে। উন্নত লক্ষ্য, কর্মের অটুট একনিষ্ঠতা আর চিত্তের উদারতাই হলো আসল আভিজাত্যের পরিচয়। উফ, এটা আজকের দিনে যুব সমাজের জন্য কতটা শক্তিশালী একটা বার্তা, মানে ভাবা যায় না। কতটা শক্তিশালী সেটা একটু তলিয়ে দেখলেই বোঝা যায়। এই জায়গাটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় টেক অ্যাওয়ে হতে পারে। হ্যাঁ, একদম। ধরা যাক, একটা প্রত্যন্ত গ্রামের একটা ছোট ঘরে বসে কোনো শিক্ষার্থী একটা সামান্য লণ্ঠন বা কম আলোতে পড়াশোনা করছে। তার হয়তো প্রচুর বই নেই, দামি পোশাক নেই, তার পরিবারের কোনো বড় নামডাক নেই, কিন্তু তার লক্ষ্যটা পাহাড়ের মতো উঁচু, তার ফোকাস বা একনিষ্ঠতা লেজারের মতো তীক্ষ্ণ। সে স্বপ্ন দেখছে কিছু করে দেখানোর। হ্যাঁ, সে স্বপ্ন দেখে নিজের এই জ্ঞান দিয়ে সে একদিন সমাজের অন্ধকার দূর করবে। সে কোনো খারাপ কাজ, চুরি বা শর্টকাটের কথা ভাবছে না, সে চরম সততার পথে হাঁটছে। শ্রী শ্রী বাবামনির আদর্শ অনুযায়ী ওই সাধারণ প্রেক্ষাপট থেকে উঠে আসা ছেলেটি বা মেয়েটি হলো সমাজের সবচেয়ে অভিজাত মানুষ। ওয়াও! তার ওই পড়ার টেবিলটাই তখন একটা সাধনপীঠ বা পুণ্যভূমিতে পরিণত হয়। একজন সাধারণ ছাত্র এভাবেই তার চরিত্রের জোরে অসাধারণ হয়ে উঠতে পারে। কি অসাধারণ একটা কথা! পড়ার টেবিলটাই একটা সাধন পীঠ হয়ে ওঠে। অর্থাৎ পড়াশোনা বা নিজের স্কিল ডেভেলপমেন্ট তখন আর কোনো বোঝা থাকে না, সেটা হয়ে যায় নিজেকে এবং সমাজকে উন্নত করার একটা আধ্যাত্মিক প্রক্রিয়া। এই আদর্শ তো আমাদের যুব সমাজকে একটা নতুন দিগন্তের সন্ধান দেবে। নিশ্চিতভাবে দেবে। আর এই যে যাত্রা, এটা তো সহজ নয়। এই যাত্রায় ক্লান্তি আসবে, মনে হবে সব ছেড়ে দিই। আর ঠিক সেই মুহূর্তে কাজ করে শ্রী শ্রী বাবামনির আশার বাণী। আশার বাণী। হ্যাঁ, তিনি বলেছেন, আজকের এই দুঃখ আসলে ভবিষ্যতের গৌরবের পূর্বাভাস। আজ যা কিছু আঘাত করছে তা আসলে ভেতরের অক্ষয় শক্তিকে জাগ্রত করার জন্য করছে। এই আশার বাণী সমস্ত হতাশা থেকে টেনে তুলে আবার নতুন উদ্যমে কাজ শুরু করার শক্তি যোগায়। আজকের এই আলোচনাটা সত্যি আমাদের চিন্তার দিগন্তকে অনেক প্রসারিত করে দিল। আমরা শুরু করেছিলাম সেই 1930 সালের বিপ্লবীদের কথা দিয়ে, যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে পকেটে মাত্র 6 পয়সার একটা বই নিয়ে ঘুরতেন। আর আলোচনার এই পর্যায়ে এসে আমরা দেখলাম সেই একই আদর্শ, সেই একই আত্মবিশ্বাস এবং নীরব কর্মের দর্শন আজকের দিনে একজন আধুনিক শিক্ষার্থীর পড়ার টেবিল বা কাজের জায়গা পর্যন্ত কতটা জীবন্ত। কারণ সত্যের কোনো মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ থাকে না। শ্রী শ্রী বাবামনির এই আদর্শ কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য আবদ্ধ নয়। এটি মানুষের চিরন্তন উন্নতির এক অমোঘ মন্ত্র। এই নীতিগুলি যদি প্রতিদিনের জীবনে সামান্যতম প্রয়োগ করা যায়,
তবে ব্যক্তিগত উন্নতি তো অবধারিত, পাশাপাশি আমাদের সমাজটাও অনেক বেশি ইতিবাচক হয়ে উঠবে। একদমই তাই। যারা এতক্ষণ আমাদের সাথে এই জ্ঞানোন্বেষণের যাত্রায় যুক্ত ছিলেন, আশা করি তাদের জীবনে এই আলোচনা একটা নতুন চিন্তার রসদ জুগিয়েছে। মনে রাখবেন, এটি আমাদের এই সিরিজের কেবল প্রথম পর্ব। শ্রী শ্রী বাবামণির এই গভীর এবং চমকপ্রদ আদর্শ নিয়ে আগামী পর্বগুলোতে আমরা আরও অনেক নতুন দিক উন্মোচন করতে থাকব। হ্যাঁ, এটা তো মাত্র শুরু। তবে আজকে বিদায় নেওয়ার আগে আমাদের সকলের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একবার ভাবা যাক তো, জীবনে যেটাকে আমরা সবচেয়ে বড় বাধা বলে মনে করছি, সেটা যদি আসলে আমাদের আটকে রাখার জন্য তৈরি করা কোনো দেওয়াল না হয়, সেটা যদি আমাদেরই চরিত্রের ইস্পাত তৈরি করার জন্য রাখা একটা জ্বলন্ত চুল্লি হয়, কাল সকালে ঘুম থেকে উঠে দিনের সবচেয়ে কঠিন আর চ্যালেঞ্জিং কাজটার দিকে তাকিয়ে কি আমরা একবার হাসি মুখে বলতে পারি, এসো আমাকে আরও শক্তিশালী করো? ভাবতে থাকুন। কথা হবে আগামী পর্বে।